ওকে, আজকে আমরা ক্যামব্রিজের একটা ম্যাপ দেখে একদম স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে আচ্ছা একটা ম্যাপ কিভাবে প্র্যাকটিস করতে কিভাবে সলভ করতে হয়। সো আমি আগে প্রথমে কিভাবে আপনি নিজে ম্যাপটাকে নেভিগেট করবেন সেই জিনিসটা দেখাবো, এন্ড তারপরে আমি হচ্ছে গিয়ে এক অডিওটা এটা ছেড়ে দিব, এন্ড আমি নিজে ধরে ধরে ম্যাপটা হচ্ছে গিয়ে সলভ করব। এবং যখন আমি ম্যাপটা সলভ করব আপনারা জাস্ট আমার কে ফলো করবেন যে আচ্ছা কখন আমি কি করতেছি, কোন ওয়ার্ডের সাথে আমি কিভাবে জিনিসটা কানেক্ট করতেছি, এন্ড দেন আমি আপনাদেরকে আবার বুঝাই দিব কোন ওয়ার্ডের সাথে আমি কোনটা কানেক্ট করে কোন জিনিসটা করলাম। তো আমি একটা স্টার্ট করবো। ম্যাথটা যখন আমরা শুরু করতেছি, আমরা যখন একটা কোশ্চেন টাইপ পাবো, সেখানে এরকম যে আমাকে এই যে ম্যাপটা যে দিয়ে দিয়েছে, এই ম্যাপটা পড়তে, এই ম্যাপটা গো থ্রু করতে আমাকে কিছু সময় দেওয়া হবে। এই সময়টা হবে হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড। তার মানে আমাকে বুঝতে হবে এখানে যে খুবই অল্প সময়ের মধ্যে আমাকে কিন্তু ম্যাপটাকে কি করা লাগবে, আন্ডারস্ট্যান্ড করা লাগবে। এখন আপনি কি আন্ডারস্ট্যান্ড করবেন আসলে? আপনি আন্ডারস্ট্যান্ড করবেন আমরা গতদিন যা যা শিখেছি সেই জিনিসটা, যেমন নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এটার কোথায় কোনটা, লেফট এন্ড যে হচ্ছে কি রাইট এর যে ব্যাপারটা আছে। তাহলে আমরা আরো যে শব্দগুলো শিখেছি, এখানে কি কোনো বেন্ড আছে কিনা, এখানে কি হচ্ছে কোনো জাংশন আছে কিনা, এখানে কি কোনো ডেড এন্ড আছে কিনা, কোনটার অপোজিটে কি আছে, মানে আমরা যে ওয়ার্ড গুলো কতদিন শিখেছি, আমি এখানে দেখার ট্রাই করবো যে আচ্ছা এই ওয়ার্ড গুলো এখানে আছে কিনা, এখানে ইউজ হচ্ছে কিনা। এইভাবে করে আমরা হচ্ছে কি করব, কন্টিনিউ করা স্টার্ট করবো। সো প্রথমে যদি আমি ম্যাপটা দেখি, তাহলে আমি জানি ম্যাপের এটা নর্থ সাইড, এটা সাউথ সাইড, এটা ইস্ট সাইড এবং এটা ওয়েস্ট সাইড। এখন আমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে স্টার্টিংটা কোথায়, আমি এখানে শুরু করব কোথা থেকে। নর্মালি আপনার হচ্ছে গিয়ে যেটা হয়, ওরা স্টার্টিংটা বলে দেয়, যেমন লিখা থাকে যে এটা হচ্ছে ইন্ট্রেন্স। ইন্ট্রেন্স লিখলেই আপনি বুঝবেন যে এখান থেকে স্টার্ট করতে হবে। অথবা বলে দিতে পারে যে এটা হচ্ছে মেইন গেট, সেক্ষেত্রেও আপনি বুঝবেন যে এখান থেকে আমাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। আবার এই যে দেখেন এখানে বলে দিয়েছে এই এক্স নাম্বার পজিশনটাতে ইউ আর হিয়ার, সো দেয়ার উইল বি সাইন্স, যেটা দিয়ে আপনি বুঝবেন যে আচ্ছা ইউ হ্যাভ টু লাইক স্টার্ট ফ্রম হিয়ার, এই জায়গাটা থেকে আমাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। আর ম্যাপে যদি আপনার স্টার্টিং দেওয়া না থাকে, যেটাও হতে পারে, খুবই কমন কেস, ক্যামব্রিজ 13-এর একটা ম্যাপে গেলে আপনি হয়তো বা দেখবেন যে এরকম একটা ম্যাপ আছে যেখানে স্টার্টিংটা বলা নাই বা স্টার্টিংটা দেওয়া নাই। তো এরকম যদি স্টার্টিং দেওয়া না থাকে, এর পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে কি বলে, আপনি তখন যেটা করবেন, বটম থেকে স্টার্ট করার চেষ্টা করবেন, কারণ ম্যাক্সিমাম ম্যাপিং হচ্ছে স্টার্টিংটা বটম থেকে দিয়ে দেয়, বাট তাও তখন বেটার অডিওর জন্য স্টার্ট ওয়েট করা। বাট এখানে যেহেতু আমাকে ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, আমাকে চিন্তা করতে হবে না। সো আমি যদি ম্যাপটা দেখি, ভালো বড় একটা ম্যাপ, অনেক কিছু দেখা যাচ্ছে এখানে, ফার্ম ইয়ার্ড, মেইন পাথ বলছে, সাইড পাথ বলছে, কার পার্ক বলছে, ফিশ পুল বলছে, টনস অফ ইনফরমেশন হিয়ার। অনেকগুলো লেটারও আছে এখানে, আননোন লাইক আই পর্যন্ত আছে। সো ইয়া, এটা একটু হচ্ছে গিয়ে একটু লেন্দি। আমরা তাও যেটা করবো সেটা হচ্ছে ম্যাপ দেখে ভয় পাবো না। আর সবসময় মাথায় রাখবেন যে ম্যাথের মতোই, যেটা দেখতে সবচেয়ে কমপ্লিকেটেড ওটা আসলে কিন্তু খুব সহজ হয়। সো আপনি ম্যাপ দেখে ঘাবড়ে যাবেন না। আপনি যেটা করবেন অলওয়েজ, যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে টেকিং ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, লাইক একটা টাইমে একটা স্টেপ নেওয়া ট্রাই করব। আমরা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ কি করবো, মুভ অন করবো অল্প থেকে। So, আমি যদি এখান থেকে শুরু করি, ইউ সি, আমি এখান থেকে চাইলে স্ট্রেট যেতে পারি, ইয়েস। আমি এখানে হচ্ছে রাইটে যেতে পারি, এবং তাহলে এই সাইডটা আমার কিসে পড়েছে, লেফট সাইডে পড়েছে। লিখে ফেলেন, আপনাকে যখন কোশ্চেন পেপার দেওয়া হয় লিখে ফেলেন। কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন, ইনফরমেশন কিন্তু আপনার মনে রাখা সম্ভব হবে না। সো আপনাকে যে টাইমটা দিচ্ছে কোশ্চেনটাকে ও হচ্ছে গিয়ে রিভিউ করতে বা ওভারঅল দেখতে, সেই সময় আপনি এরকম করে রাইট লেফট জিনিসটা লিখে ফেলবেন। এখন আমি একটু যদি যেহেতু দেখি যে লেফট সাইডটা সবচেয়ে ছোট, এখানে কি অনেক ইনফরমেশন আছে, so আমি এখানে আবার একটু দেখার চেষ্টা করি। So আমি যখন কার পার্টটাকে দেখছি,
এখানে তার মানে লেফট সাইড কে বোঝানোর একটা ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু কি থাকবে, কার পার্ট, কারণ এখানে কার পার্ট ছাড়া আর কোনো পয়েন্ট কিন্তু দেওয়া নাই। তো এই যে লেফট সাইড আমি যদি খেয়াল করি, এফ নাম্বার একটা পজিশন আছে, ওকে কিন্তু আমি কর্নার বলতে পারি। আমি গতদিন যে হ্যান্ড আউটটা দিয়েছিলাম, পিডিএফটা, সেটা যদি আপনারা দেখে থাকেন এবং ওইখানকার ভোকাবুলারি গুলো যদি পড়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেন যে ওকে কি বলা যায়, কর্নার বলা যায়। তো যদি কার পার্ট বলে, কর্নার বলে, তাহলে কিন্তু আমি এফ কে ডিসাইড করতে পারবো। এবং আরো যদি একটু বলি, তাহলে ও কিন্তু মেইন পাথের পাশে আছে, তাই না? এখান থেকে কিন্তু মেইন পাথটা শুরু হয়েছে, দেখেন রোড এখানে এসে শেষ, এখান থেকে মেইন পাথ শুরু। আর আমি এখানে এই পয়েন্টটাতে আছি, তো একটুকে মেইন পাথের পাশেও আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি আইকে একটু ডিফাইন করতে চাই, তাহলে আমি হয়তো বা বলবো যে আমি যদি ওই পয়েন্ট থেকে স্টার্ট করি, তার মানে একদম উপর থেকে নিচের দিকে আসতে হবে। কতদিন শিখেছিলাম, এভাবে যদি আসি, তাহলে এই সাইডটা আমার কি থাকবে, রাইট সাইড। তাহলে আমি যদি উপর থেকে এভাবে যদি বলি আর কি, তাহলে আমাকে রাইটে যেতে হবে। রাইটে গিয়ে তাহলে আমি হয়তোবা এগেন এভাবে যদি যাই, তাহলে হয়তোবা হাতের ডানে আমি আই কে পাবো। আপনাদের যাদের মনে হচ্ছে যে আপনি এটা তো লেফট, আপনি এখন রাইট কেন বললেন, আমি একটু যদি এখন জিনিসটা দেখাই, দেখেন আপনি যদি এইভাবে করে এদিকে এসে ওকে খুঁজতে চান, তাহলে আপনি কিন্তু উপর থেকে, যেহেতু বলছি আপনি পজিশনে, আপনার কিন্তু উপর থেকে নিচের দিকে আসতে হবে। তাহলে আমি গতদিন এই পজিশনটা দেখিয়েছিলাম যে উপর থেকে নিচের দিকে চিন্তা করলে কিন্তু তখন এটা কি হয়ে যায়, আমাদের রাইট সাইড হয়ে যায় এবং এটা লেফট সাইড হয়ে যায়। আশা করি এই কনফিউশন আমরা আজকে আর ক্রিয়েট করবো না। আচ্ছা, আমরা যদি তারপরে একটু মুভ করি, কেন রয়ে গেছে একটু ঠিক করি। ওকে, তাহলে আমার এই সাইডটা শেষ, আই কোথায় আছে এবং এফ কোথায় আছে সেটা আমি জানি। আমি রাইট সাইডে যাই। রাইট সাইডে আমি গেলেই আমি দেখছি এখানে বলছে নিউ বার্ন। এখন আপনি খেয়াল করেন, এই যে নিউ বার্ন, এই যে জি, তাহলে রাস্তার একটাই পাশে আর একটাই পাশে, তাহলে আমি নিউ বার্নের জি এর পজিশন দিয়ে কি বলতে পারি, অবশ্যই কি বলতে পারি, অপোজিট বলতে পারি। এখন যদি আমি নিউ বার্ন দিয়ে এভাবে যেতে থাকি, তাহলে আমি দেখছি আমার সোজা রাস্তাটা হালকা করে বেরিয়ে গেল। তাহলে আমি বলতে পারি এখানে একটা বেন্ড আছে। তাহলে এই বেন্টে কি আছে, এইচ আছে। আমি যেতে থাকি। আমি এখান থেকে যখন যাচ্ছি, আমি কিন্তু সাইড পাতে আছি, এবং আপনাকে মাথায় রাখতে হবে পুরোটা সাইড পাথ। এই পুরোটাই কিন্তু অবশ্যই সাইড পাথ, এবং এই সোজা এই পাথটা হচ্ছে আমাদের মেইন পাথ, আর এটা কি তাহলে আমাদের সাইড পাথ। আচ্ছা, তাহলে আপনি খেয়াল করেন আমার হাতের ডানে আছে ই, এবং আমি যদি সোজা যেতে থাকি, তাহলে আমার নেক্সট বেন্ডে আছে। ওকে, এবং এটাও কিন্তু রাইটে আছে, এটাও কিন্তু রাইটে আছে। আমি বলেছি বেন্ডে কিন্তু কখনো কি হয় না, অবশ্যই দিক চেঞ্জ হয় না। গতদিন এই কথাটা বলেছি। আশা করি এই পর্যন্ত আমার মতো অনেকেই বের করতে পেরেছেন। আমি একটু আপনাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল এবং একটা ডিফারেন্ট সিনারি দেখাই। আপনি একটু চিন্তা করেন তো, যে আপনি এইখান থেকে ডিরেক্ট রাইটে যেতে পারছেন, কিন্তু ম্যাপে কি এভাবে সোজা মেইন পাথ দিয়ে গিয়ে এদিকেও কি রাইটে যাওয়া যায় না? অবশ্যই যাওয়া যায়, কারণ এই পাথটা তো ওপেন, তাই না? আমি যতক্ষণ না পর্যন্ত অডিও শুনতেছি, আমি কি জানি যে এক্স থেকে রাইটে যেতে বলবে না এক্স থেকে সোজা মেইন পাথ থেকে রাইটে যেতে বলবে? আমি কিন্তু জানি না। আমি আপনাকে কি শেখাচ্ছি, নেভিগেট করা। আপনি ভালো করে বুঝবেন। আপনি যত ভালো করে ম্যাপটাকে বুঝবেন, আপনি কিন্তু অডিওর সাথে ওটাকে তত ভালোভাবে কি করতে পারবেন, রিলেট করতে পারবেন। এবং এই জন্য যত পার্সপেক্টিভ হয় এবং যতগুলো অ্যাঙ্গেল হয়, আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলকেই আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন। সো এক্স নাম্বার পজিশন যেখানে আমি আছি, সেখান থেকে সোজা আমি যদি এখন রাইটে যাই, এবং আমি যদি এই যে রাইটে যেতে থাকি, এটা যদি আমার এখন হচ্ছে রাইট সাইড হয়, তাহলে অবশ্যই ডি কিন্তু আমার রাইটে নেই, ডি কিন্তু আমার কোথায় চলে এসেছে, লেফটে চলে এসেছে। এবং ডি কিন্তু আমার এখন আর নেক্সট বেঞ্চ না, ডি কিন্তু আমার এখন কি ফার্স্ট বেঞ্চ। ই তাহলে আমার লেফটে, এবং এইচ হচ্ছে আমার নেক্সট বেঞ্চ। আশা করি একটু একটু বেশি ইনফরমেশন একটু ডিটেলে পড়াচ্ছি, বাট আপনারা জিনিসটা বুঝতে পারছেন। কেন আমি উভয় সাইড চিন্তা করতেছি, কারণ আমি তো জানি না আমাকে কি এখান থেকে যেতে বলবে নাকি উপর থেকে যেতে বলবে। অডিও শুরু হলে না আমি বুঝবো। এখন মনে করেন আমাকে উপর থেকে যেতে বললো, এবং বললো যে ডি লেফটে, মানে বা বলছে যে এই যে এটার কথা বলছে লেফটে। এখন আপনি ডিসাইড করে রাখছেন ও রাইট, তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। কিন্তু আপনি যখন উভয়ের অ্যাঙ্গেল চিন্তা করতেছেন, তখন আপনি জানেন ও একবার রাইট একবার লেফট, ডিপেন্ডিং অন দা পারসেপশন, ডিপেন্ডিং অন দ্য ভিউ। আশা করি ক্লিয়ার হয়েছে।
এখন আমি যদি এবার মেন পাথ ধরে সোজা যেতে থাকি, আমি ফিশপুল পাচ্ছি। ফিশপুলটাকে ক্রস করলেই রাইটে আছে আমার হচ্ছে সি। মেন পাথ এখানে শেষ হয়ে রোডের সাথে মিশে গেছে। আমি যদি লেফটে চিন্তা করি, ও আচ্ছা, এখান থেকে আমি যদি যাচ্ছি তাহলে এটা যদি আমার রাইট সাইড থেকে লেফট সাইডে আছে আমার বি আর ফার্মিয়ার। এবং লেফটে ফুটপাথ দিয়ে ধরে যদি আমি যেতে থাকি, রোডের পরে আমি এ পাচ্ছি, সেটা হচ্ছে একদম আমার নর্থ ওয়েস্ট কর্নারে। এই হচ্ছে টোটাল নেভিগেশন এই ম্যাপটার। আমাকে একটু বলেন তো যে এই পর্যন্ত আপনার কি ক্লিয়ার হয়েছেন কিনা। এবং হ্যাঁ, আপনাকেও কিন্তু এইভাবেই নেভিগেট করতে হবে। এখন কথা যেটা সেটা হচ্ছে আপু, এইভাবে নেভিগেট করার জন্য যেই সময় দেওয়া হয়, আমি কি ওই অল্প সময় পর্যন্ত নেভিগেট করতে পারবো? কথা হচ্ছে, আমি আপনাদেরকে এত ধরে ধরে দেখালাম, এই জন্য আমাকে আমার পুরো জিনিসটা বুঝাইতে অ্যারাউন্ড 10 মিনিটের মতো সময় লাগলো। কিন্তু আমি যখন ম্যাপটা দেখতেছি এখন, আমার কিন্তু এত কিছু দেখা লাগতেছে না। অ্যান্ড এটা আপনাদের ক্ষেত্রেও হবে যখন আপনি অনেক প্র্যাকটিস করে ফেলবেন। আপনি মনে করেন যখন 10টা 20টা 30টা ম্যাপ সলভ করে ফেলবেন, আপনার ব্রেনে কিন্তু সব ধরনের ম্যাপ কি হয়ে যাবে, যে রাইট কোনটা লেফট কোনটা, রাইট কোনটা লেফট কোনটা, এই সবগুলো জিনিস কিন্তু আপনার কি হয়ে যাবে, দেখা হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন একটা ম্যাপ সলভ করেই একদম লাইক এক্সপার্ট হয়ে যেতে চান, একদম হচ্ছে যে একটা ম্যাপ সলভ করবে আমি পরে পর সব ম্যাপ আমি সলভ করতে পারবো, এরকম চিন্তা করেন তাহলে হবে না। আপনি যখন হচ্ছে গিয়ে 10টা 12টা 20টা ম্যাপ সলভ করে ফেলবেন, সবকিছু তখন আপনার চোখে ভাসতে থাকবে। কারণ এখন আপনাকে বুঝতেই সময় লাগে, আরে লেফটে যাচ্ছি না রাইটে যাচ্ছি, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনি 10 20টা ম্যাপ সলভ করে ফেলবেন, তখন কিন্তু আপনি খুব ইজিলি লেফট রাইট কি করতে পারবেন, নেভিগেট করতে পারবেন। এন্ড তখন জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি যদি বলি যে প্রিসাইজ করে আবার বলি, তাহলে আমাকে এই ম্যাপটা আবার 10 মিনিটে বুঝাতে হবে। আপনি একটা জিনিস যেটা করেন সেটা হচ্ছে আমাকে বলেন যে কোন পোর্শনটা বুঝেন নাই। আর যদি এরকম হয় যে আপু না, এতক্ষণ যা বলছেন সবই বুঝি নাই, তাহলে আমি যখন রেকর্ডটা আপলোড করে দেবো তখন দেখে নিতে পারেন। বা যদি কোনো পার্টিকুলারটাতে প্রবলেম হয়, যে আচ্ছা আপু ফার্মিয়ারের জায়গাটা আরেকবার বলেন বা মেইন পাথের জায়গাটা আরেকবার বলেন, আমি বলছি, বাট পুরোটা আবার বলা এটা অ্যাকচুয়ালি পসিবল না। ওকে, এখন কি করব, এখন আমি অডিওটা ছাড়বো এবং ওই অডিওটার সাথে সাথে আমি এই ম্যাপটাকে কি করব, সলভ করা ট্রাই করব। এখন আমি একটা ডিফারেন্ট কালার নিব, যাতে করে আপনারা বুঝেন যে আচ্ছা অডিও শোনার সাথে সাথে আমি কিভাবে কাজ করতেছি। এন্ড আপনারা খেয়াল করবেন, অডিওর প্রত্যেকটা সেন্টেন্সের সাথে সাথে আমি আমার কলমটা নড়াবো, এবং ও যা বলবে সেভাবে আমি স্টেপ বাই স্টেপ কি করব, আগে আগে হচ্ছে গিয়ে সামনে মুভ করব। পরে অডিও স্ক্রিপ্টটা দেখায় আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে আচ্ছা কোনটা কেন কিসের কারণে করতেছি। ওকে, আমি একটু হচ্ছে গিয়ে অডিওটা ছাড়ি। আহ অডিওটা হচ্ছে আমাদের Section 2. Go towards the small, keeping the birds away from crops, but immediately to your right. And now listen and আরো স্লো বলতে হবে। আচ্ছা, আরো স্লো বলবো। চলেন এখন আমি হচ্ছে গিয়ে অডিওটা সলভ করি। answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately. ও, আই এম এক্সট্রিমলি সরি। আমি খুবই ইম্পর্টেন্ট, আবার আবার অডিওটা হচ্ছে গিয়ে করে দিব, পিছায় দিব, সমস্যা নাই। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি তো কোশ্চেনই দেখি নাই। পুরো ম্যাপটা যখন আপনার নেভিগেট করা হয়ে গিয়েছে, আপনি কোশ্চেন গুলো একবার দেখে ফেলেন, বিকজ আপনি যদি নাই জানেন যে কি বের করতে হবে, আপনি আসলে বের করবেন তা কি। বাট প্রথমে কোশ্চেনে ফোকাস করার দরকার নেই, কারণ আমি এটা তো লাস্ট ক্লাসেও বলেছি, লাইক যখন আমরা সেশন 1 করেছি যে লিসেনিং তো সিকোয়েন্স ব্রেক করে না, মানে 15-র পরে 16 আসবে, 16-র পরে 17 আসবে, 17-র পরে 18 আসবে, এই জন্য এটাতে খুব ফোকাস দেওয়া লাগে না। আর সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যে এগুলো দেখেন, ম্যাপ মানে কি লোকেশন বের করা হচ্ছে। তার মানে যেমন মনে করেন যেটা ঢাকা, ওকে তো ঢাকাই বলবে, যেটা চট্টগ্রাম ওকে তো চট্টগ্রামই বলবে, তাই না? সো এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা পজিশন, ক্যাফেটা যেখানে ওখানে ওটা তো ক্যাফেই বলা হবে, অন্য কিছু বলা হবে না। তার মানে এখানে কিন্তু প্যারাফ্রেজিংও হবে না। সো প্রথমত সিকোয়েন্স মেনটেন করা হবে, দ্বিতীয়ত প্যারাফ্রেজও করা হবে না। এই শব্দগুলোই শুনবেন, তাই একবার দেখে নিলেই হবে। So, আমি একটু একবার দেখে নিই যে আমাকে শুরুতে স্ক্যারক্রো কোথায় আছে সেটা বের করতে হবে।
স্ক্যারক্রো মানে কি সেটা আপনার জানা লাগবে না, কারণ এগেন স্ক্যারক্রোই তো বলবে, ওই ওই জিনিসটা নিয়ে কথা বলবে। বাট তাও যদি আপনি জানতে চান, স্ক্যারক্রো মানে হচ্ছে কাকতাড়ুয়া। তার মানে এই ফার্মটাতে কাকতাড়ুয়া কোথায় আছে সেটা আপনাকে হচ্ছে কি খুঁজে বের করতে হবে, ওরা তো বলে দিবে সেই অনুযায়ী। সো আমরা একটু একবার দেখে নিই যে স্ক্যারক্রো, তারপরে হচ্ছে মেইজ, তারপরে হচ্ছে ক্যাফে, দেন ব্ল্যাকবার্ন, দেন কভার্ড পিকনিক এরিয়া, দেন ফিরি হাউস। এভাবে সিকোয়েন্সিয়ালি আমরা হচ্ছে গিয়ে অডিওটা পেয়ে যাব। তাহলে আমরা একটু হচ্ছে গিয়ে আবার স্টার্ট। ওকে, আই থিঙ্ক ইন দ্য রাইট ডিরেকশন। Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right, and we're now at the beginning of the main path to the farmland, and of course the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. If you take the side path to the right, here, just by the new barn, you'll come to the Black Barn, just where the path first bends. Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. So, if you understand your task, it is really just following the commands. আপনাকে সোজা যেতে বলতেছে, ডানে যেতে বলতেছে, বামে যেতে বলতেছে, আপনি জাস্ট ধরে ধরে এটা ফলো করতেছেন। এন্ড আরেকটা জিনিস যেটা যে এই টাইমে এসেও মানে অলওয়েজ ডু ইজ লাইক একদম স্টেপ বাই স্টেপ আপনি খেয়াল করবেন যে আমাকে যখন বলছে ব্রিজ ক্রস করতে, আই ক্রসড দ্য ব্রিজ। আমাকে যখন বলছে লেফটে যাইতে ফুটপাথ দিয়ে, আই ওয়েন্ট দেয়ার। আমাকে যখন বলছে নিউ বারান্দার রাইটে যেতে, আই ওয়েন্ট। লাইক আমি স্টিল এই টাইমে, এটা আমি এখন বাসায় বসে বসে কলম পেন্সিল দিয়ে করি বা ডিজিটালি করি না কেন, আমি হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে একদম কলম ধরে ধরে সলভ করবো। আই থিঙ্ক অনেকে এখানে একটু ওভার কনফিডেন্ট ফিল করে, এন্ড তারা যেটা করে সেটা হচ্ছে চোখ দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ম্যাপটাকে সলভ করার ট্রাই করে। বাট ট্রাস্ট মি, চোখ দিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে ওভারঅল লাইক দেখে দেখে সলভ করার চেষ্টা করবেন, তখন আপনার ভুল হওয়ার চান্সেস থাকবে। কিন্তু যখন আপনি একদম ধরে ধরে সলভ করবেন, তখন কিন্তু আপনার হচ্ছে গিয়ে ভুল হওয়ার কোনো ধরনের চান্স থাকবে না। সো ম্যাপে সলভ করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে আপনি একদম আপনাকে যখন বলে সোজা যান, আপনি কলমটা ধরে, হ্যাঁ স্ট্রেট যান, রাইটে যান, যান রাইটে, লেফটে যান, যান লেফটে, একদম কলম ধরে ধরে এখানে হচ্ছে গিয়ে সলভ করেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্ক্যানিং করেন
এবং ফোকাস দেন, দুইটার ব্যালেন্স করতে হবে। ব্যাপারটা কি দেখেন, অডিওটা যখন আপনি পুরোটা শুনবেন, এখানে কিন্তু ভালো বড় একটা অডিও ছিল, আপনি কিন্তু পুরো অডিওতে মনোযোগ দিবেন না। পুরো অডিওতে মনোযোগ দেওয়াটা আপনার যেটা হবে, ব্রেনকে অনেক ইজিলি ড্রেন করে ফেলবে এবং ব্রেনকে অনেক দ্রুত এক্সস্ট করে ফেলবে। আপনাকে যেটা করতে হবে, কিছুক্ষণ স্ক্যান করতে হবে, কিছুক্ষণ ফোকাস দিতে হবে। যেমন রিডিং এ যেটা করেন, যে রিডিং এ আপনি কি ওয়ার্ডের জন্য যখন পড়েন, তখন আপনি স্ক্যান করেন যে আচ্ছা এই শব্দটা কই, এই শব্দটা কই। যখন আপনি শব্দটা পেয়ে যান, তখন আপনি মনোযোগ দিয়ে পড়া শুরু করেন। লিসেনিং এও আপনি সেম কাজটা করবেন। আপনি যখন অডিওটা শুরু হয়েছে, ইউথ ওয়েট ফর স্ক্যার ক্রো, তো যখন আপনি শুনতেছেন তখন আপনি আসলে লাইনগুলো মিনিং কি দাঁড়াইতেছে সেটা শুনতেছেন না, রাদার ইউ আর স্ক্যানিং স্ক্যারক্রো ওয়ার্ডটা কখন বলবে, স্ক্যারক্রো ওয়ার্ডটা কখন বলবে। এবং যখন আপনি স্ক্যারক্রো ওয়ার্ডটা শুনে ফেলেছেন, তখন আপনি ফোকাস দিবেন, ওকে এখন অ্যান্সার বলবে, সো আমি একটু মনোযোগ দিয়ে শুনি। যখন আপনি অ্যান্সারটা পেয়ে গেলেন, ইমিডিয়েটলি আপনাকে আবার স্ক্যানিং মোডে চলে যেতে হবে, যে আমি মেজের জন্য এখন ওয়েট করব। কিন্তু আপনি স্ক্যারক্রোর অ্যান্সার পাওয়ার পরে যদি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। কারণ দেখেন, আমি একটু পরে দেখাচ্ছি স্ক্রিপ্টটা, যে স্ক্যারক্রো বলে ও স্ক্যারক্রোটা কোথায় আছে সেটা বলার পরে স্ক্যারক্রোটা কি সেটা দিয়ে ডেফিনেশন দিচ্ছে। তো আমার ম্যাপের জন্য আসলে ইনফরমেশন কতটা ইম্পর্ট্যান্ট, একটু ইম্পর্ট্যান্ট না? ম্যাপের অ্যান্সার বের করার জন্য, যে সাপোজ মনে করেন যে আহ, হচ্ছে কি আইএলটিএস বাংলাদেশ নারায়ণগঞ্জের কোথায় আছে, সেটা জানার জন্য আপনাকে কিন্তু আইএলটিএস বাংলাদেশ কবে স্টাবলিশ করা হয়েছে সেটা জানতে হবে না। সো ম্যাপে ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ নো হাউ টু ফিল্টার আউট ইনফরমেশন। আমি কখন কোথায় ফোকাস দিব, কখন কোথায় ফোকাস দিব না। আমি ম্যাপে শুধুমাত্র ডিরেকশন এবং লোকেশন রিলেটেড ওয়ার্ড গুলোতে ফোকাস দিব। এবং যখনই ইনফরমেশন রিলেটেড কথাবার্তা বলবে, আমি কিন্তু এখানে মোটেও কি করব না, ফোকাস দিব না। এই জায়গাটা আমাকে কি করতে হবে, ব্রেনে রাখতে হবে। বাট আমরা একটু অডিওতে স্ক্রিপ্টটা দেখি যে আমাকে কি বলছে, এবং আমি আপনাদেরকে এটাও দেখাই দিব যে আচ্ছা আমরা গতদিন যা যা শব্দ শিখেছি, তার বাহিরে কিন্তু কোনো শব্দেরই এখানে ব্যবহার হয় নাই। সো আমরা একটু স্টার্ট করি, সি। সো এখানে বলছে, নাও লেট মি গিভ ইউ সাম আইডিয়া অফ দ্য লেআউট অফ দ্য ফার্ম। দ্য বিল্ডিং ওয়ার ইউ বট ইউর টিকেটস ইজ দ্য নিউ বার্ন। সো আমি যখন নিউ বার্নটা শুনেছি, এবং এখানে আমার যেখানে হচ্ছে গিয়ে নিউ বার্নটা আছে, আমি এখানে কিন্তু কি করে ফেলবো, ফোকাস দিয়ে দিব। এরপরে আমাকে যখন বলা হচ্ছে দ্য বিল্ডিং ওয়্যার ইউ, ওকে ইমিডিয়েটলি টু ইউর রাইট, সো ইয়েস আমি জানি নিউ বার্নটা কি আমার রাইটে। আই হোপ আপনারা ইমেজটা বুঝতে পারতেছেন। অ্যান্ড উই আর নাও এট দ্য বিগিনিং অফ দ্য মেইন পাথ টু দ্য ফার্মল্যান্ড। তাহলে আমরা এই যে এই পজিশনটাতে আছি, দে আর টকিং অ্যাবাউট দিস পজিশন। নেক্সট আমাকে বললো যে অ্যান্ড অফ কোর্স দ্য কার পার্ক ইজ অন ইউর লেফট, সো ইয়েস দ্য কার পার্ক ইজ অন মাই লেফট, এটা আমরা হচ্ছে গিয়ে শুরুতেই বের করে নিয়েছি, আমরা জেনেছি এটা। দ্য স্ক্যারক্রো, এই যে আপনি যখন স্ক্যারক্রো শুনছেন, ওকে ফোকাসড ওয়ার্ড পেয়েছি। ইউ ক্যান সি ইন দ্য কার পার্ক, যখন কার পার্ক বলছে আমি এইটা ছাড়া আর কোথাও ফোকাস দেই নাই। দেন দেখেন আমাকে বলেছে যে ইন দ্য কর্নার বিসাইড দ্য মেন পাথ, সো ইয়েস কর্নার আমি আগে থেকেই বের করে রেখেছিলাম যে কর্নারে এফ আছে। এবং যখন আমি অডিওতে শুনেছি কর্নার, আমি আর কোথাও ফোকাস দেইনি, ইনস্ট্যান্টলি অ্যাপ লিখে ফেলেছে। এবং দেখেন এখানে এটাকে কর্নার ছাড়া আর কি বলবে, কি বলবে আর কি বলার আছে, কিছুই বলার নাই। And এই জন্যই আমি বলেছি যে when you know the words yourself, আপনি যখন নিজে ম্যাপটাকে চিনতে পারেন, আপনি যখন নিজে ম্যাপটাতে বুঝেন যে আচ্ছা এই শব্দটা আছে, এই শব্দটা আছে, বেন্ড আছে, লেফট আছে, রাইট আছে, অপোজিট আছে, ব্রিজ আছে, আপনি যখন এগুলা বুঝেন, এটাকে আর কি বলার আছে, অন্য কিছু বলার নাই। এর এখন এটাই বলছিলাম যে দেখেন আমি আমার অ্যান্সার পেয়ে গেলাম, তাই না, যে অ্যান্সারটা এফ। এরপরে আবার স্ক্যানিং মোডে চলে যাব। এখন স্ক্যানিং মোডে গিয়ে কি বের করতে হবে, মেজ। আমি এখন আর শুনবো না বা বুঝার চেষ্টা করব না, রাদার ওয়েট করব কখন মেজ বলবে, কখন মেজ বলবে। এবং যখন আবার মেজ বলবে, তখন আমি ফোকাস মোডে চলে যাব। এন্ড এইভাবে ইউ নিড টু সুইচ বিটুইন স্ক্যানিং মোড অ্যান্ড ফোকাস মোড। যখন কিওয়ার্ডটা পেয়ে যাব, তখন ফোকাস মোডে চলে যেতে হবে। যখন হচ্ছে গিয়ে অ্যান্সারটা পেয়ে যাব, আবার স্ক্যানিং মোডে চলে যেতে হবে পরবর্তী কিওয়ার্ডের জন্য। সো এই যে এই জায়গাটাতে আমার কোনো ফোকাস নাই, যে ট্রেডিশনাল ফিগার ফর কিপিং, এই যে স্ক্যারক্রো কি সেটা বলছে, a traditional figure for keeping the birds away from crops. Our scarecrow is a permanent sculpture installer. আমার কি লাভ এটা জেনে যে স্ক্যারক্রো তাদেরটা কি পার্মানেন্ট নাকি টেম্পোরারি, আমার লোকেশন বের করতে হবে। এগেইন বলেছে if you look ahead of you will see a maze. Okay fine, I got maze, এখন ফোকাস দিব। It's opposite the new barn, as simple, new barn,
অপোজিটে কি আছে? জি। ওকে কি বলতে পারতো? অ্যাট দ্য আদার সাইড অফ দ্য রোড বলতে পারতো, সেম জিনিস হতো। অ্যাক্রস দ্য রোড বলতে পারতো, সেম জিনিস হতো। দ্যাট ওয়াজ রিয়েলি ইজি। পেয়েছেন। আবার কি করব আমরা? স্ক্যানিং মোড। এখন স্ক্যানিং মোড কার জন্য? ক্যাফে। ক্যাফে নিয়ে এখন কথা হবে। দেখেন কি বলছেন। বলছে বিসাইড দ্য সাইড পাথ দ্যাট ব্রাঞ্চেস, এই যে এগুলো যদি শুনেন না, বিসাইড দ্য সাইড পাথ, ব্রাঞ্চেস অফ টু দ্য রাইট, জাস্ট ওভার দ্য, সো আপনি কনফিউজড হয়ে যাবেন। ক্লিয়ার বলছে অপোজিট দ্য নিউ বার্ন, দ্যাটস ইউর এক্সাক্ট আনসার। দ্য মেজ ইজ মেড আউট, এই যে দেখেন আবার বলতেছেন মেজ কিভাবে তৈরি, মেজ, মেজ নিয়ে ইনফরমেশন। এই ইনফরমেশন দিয়ে আপনি কি করবেন? কি কোনো কিছু আপনার কিন্তু করার নাই, কারণ মেজর লোকেশন ইউ গট ইট অলরেডি। সো সিম্পল ব্যাপারটা যে স্ক্যান করেন, লোকেশন ওয়ার্ডটা পেয়ে গেলে ফোকাস দেন, অ্যান্সার পেয়ে গেলে আবার স্ক্যান করেন, লোকেশন ওয়ার্ড পেয়ে গেলে ফোকাস করেন। দ্যাটস হাউ ইউ ওয়ার্ক অন ম্যাপ। খুবই সহজ। আর দেখেন কোনো প্যারাফ্রেজিং নাই, কিচ্ছু নাই। ডিরেক্ট কমান্ড, রাইটে, লেফটে, অপোজিটে, এন্ড দ্যাটস ওয়াই ম্যাপ ইজ রিয়েলি ইজি। সো আপনি যদি জাস্ট কমান্ড গুলোকে ধরতে পারেন, এটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন, এটাই আপনার কিন্তু সব কাজ করে দিবে। ওকে, নেক্সট আমাকে কি বলছে? নাও ক্যান ইউ সি দ্য ব্রিজ ক্রসিং দ্য ফিশ পুল ফার্দার অফ দ্য মেইন পাথ। সো আপনাকে এই যে বলছে যে আপনি কি ফিশ পুলটা দেখতে পাচ্ছেন, এর মানে কিন্তু এটা না যে আপনি ফিশ পুলে চলে যাবেন। দে জাস্ট মেনশনড ইট। ওকে ফাইন, হ্যাঁ ফিশ পুল দেখতে পাচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে, নাও ইউ হ্যাভ টু ফোকাস। ক্যাফেতে যাইতে বলছে। গো টুয়ার্ডস দ্য ব্রিজ, অনেকে এতটুকু কথা শুনে না ব্রিজ ক্রস করে ফেলে। দেখেন, ব্রিজের দিকে যেতে বলেছে, ব্রিজ ক্রস করতে বলে নাই কিন্তু। ব্রিজ ক্রস করতে হলে সিম্পলি বলতো গো ওভার দ্য ব্রিজ অর ক্রস দ্য ব্রিজ, বাট জাস্ট বলেছে টুয়ার্ডস দ্য ব্রিজ। গো টুয়ার্ডস দ্য ব্রিজ অ্যান্ড টার্ন রাইট জাস্ট বিফোর ইট। সি, টার্ন রাইট জাস্ট বিফোর ইট, তার মানে ইউ গো টুয়ার্ডস দ্য ব্রিজ অ্যান্ড রাইটে টার্ন নেন জাস্ট বিফোর ইট। এই রাইট টার্নটা কি ওর একটু আগে না? ডেফিনেটলি। সো রাইট টার্ন করেন। অ্যান্ড দেন বলেছে ওয়াক অ্যালং দ্য সাইড পাথ। ওকে, সো আপনি সাইড পাথটা দিয়ে হাঁটতে থাকেন, এই যে মেন পাথ থেকে এই যে টার্ন করলেন সাইড পাথে আসলেন, হাঁটতে থাকেন। ওয়াক অ্যালং দ্য সাইড পাথ অ্যান্ড দ্য ক্যাফে ইজ অন দ্য ফার্স্ট বেন্ড ইউ কাম টু। নাও ইউ নো ইউর অ্যান্সার ইজ ডি। অ্যান্ড এই জন্যই দেখেন আমরা যখন নিজেরা নেভিগেট করেছিলাম এই বেন্ডের সাথে সাথে, আমরা এখান থেকেও যে বেন্ডটা কনসিডার করেছিলাম, ডিড ইট হেল্প? ইট ডেফিনেটলি ডিড। আমি যদি শুধু এটাকে কনসিডার করতাম, ও যখন এখান থেকে গিয়ে আমাকে বলতো ফার্স্ট ব্যান, আমি কিন্তু এটা চিন্তা করতে পারতাম না, আমি কিন্তু অ্যান্সারটা এইচ লিখে দিতাম এই জন্য, এবং আমার কিন্তু ভুল হয়ে যেত। এই জন্য আপনি ওভারঅল কি বলতে চাচ্ছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, এবং এইভাবে একদম অডিওতে, অডিও ছেড়ে কলম দিয়ে ধরে ধরে সলভ করা ট্রাই করবেন। অ্যান্ড আই হোপ আই এম ক্লিয়ার। অ্যান্ড আমি স্লো বলার ট্রাই করেছি। একটু বলেন কোনোটা পার্টিকুলারলি দেখায় দেওয়া লাগে কিনা। সবাই এ পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? পারবো আশা করি, তাই না? চলেন একটা আপনারা সলভ করেন। খাতা কলম নিয়ে বসেন। Inquired about workshops on 17 to 20. ওকে, একটু কোশ্চেনটা দেখেন, আমি টাইম দিচ্ছি, এটাকে নেভিগেট করেন, আমি অবশ্যই বুঝাই দিব আবার। 11 থেকে স্টার্ট করব। 11 থেকে স্টার্ট করেছি। ওকে, সো আই এম গিভিং সাম টাইম। আপনারা হচ্ছে এটাকে নেভিগেট করেন, খাতা কলম নিয়ে বসেন, সেটার জন্য 1 মিনিট টাইম দিচ্ছি। অ্যান্ড দেন যখন পুরো অডিওটা শেষ হবে আমি টাইম দিব, তখন সবাই 17, 18, 19, 20 ভাবে সিরিয়ালি অ্যান্সারটা লিখে জমা দিবেন। ওকে, এখন আপনারা একটু দেখেন নিজেরা এটা বুঝতে পারতেছেন কিনা, যে আমি এখান থেকে স্টার্ট করব, ডানে যাব, বায়ে যাব, কোনটা ডানে আছে কোনটা বায়ে আছে। ওকে, এই জিনিসগুলো বুঝতে পারতেছেন কিনা। এবং কার যদি এই পজিশনটা বুঝতে কষ্ট হয়, তাহলে এটা হচ্ছে করিডোর, এই যে পুরাটা হচ্ছে করিডোর। ওকে, এবং এইখানেই আপনারা হচ্ছে হাঁটাহাঁটি করবেন। আমি একটু যদি ইজি করে দেই, যেমন এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকবেন, তারপর ডাবল ডোরস দিয়ে গিয়ে এটা এটা রাইটে, এটা লেফটে, এইভাবে করে হচ্ছে আগাবেন। এবং এটা যদি ডোর হয় তাহলে এটাও ডোর, এটাও ডোর, এগুলো সবই ডোর, মানে এই রুম প্রত্যেকটা রুম, রুমে যাওয়ার যাওয়ার ডোর। ওকে, আর আর না, এবার আপনারা হচ্ছে এটা নেভিগেট করেন। একবার কোশ্চেনটা দেখে নিবেন যাতে করে বুঝেন কি বের করতে বলা হয়েছে।
অ্যান্ড দেন আমি অডিওটা ছেড়ে দিব। আমি নেভিগেট করার জন্য লাইক 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি। 7:36 বা 37 আমি অডিওটা ছেড়ে দিব। ওকে, অডিওটা ছাড়ি। Now listen and answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, the room where I'll take you next, the relaxation room. So, if you'd like to come with me. That is the Okay, write down the answers now, everyone, sequentially, 17, 18, 19, and 20. ওকে, আপনারা লিখতে থাকেন এবং আমি এটা আবার একটু অডিও শুনে সলভ করি ফর দোজ end of যারা সলভ section করতে 2. পারেন নাই। Now listen and answer questions 17 to 20. ওকে, চলেন, লেটস নেভিগেট থ্রু এগেইন। Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, the room where I'll take you next, the relaxation room. So, if you'd like to come with me. Okay, so your answer is G, D, B. That is the end of section 2.
You now have half a minute to check your answers. Yes, your answer is GDBF। আচ্ছা, আমি না বুঝতে পারছি যে আপনারা অনেকে জি কেন ধরতে পারেন নাই। কারণ হচ্ছে জি এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যেটা বলা হয়েছে যে ফয়ারে বলছে, তারপরে বলছে বক্স অফিস, তারপরে বলছে ওয়ে ইন, এই জন্য। বাট আমি যদি শব্দটা একটু ধরাই দিই, বলছে নেক্সট ডোর। নেক্সট ডোর মানে হচ্ছে পাশে। তো ওয়ে ইন এর পাশে চিন্তা করলে এই যে এটার কথা বলছে। Now turn to section 3. এবং আরো যেটা বলেছে সেটা হচ্ছে এটা সেপারেট এন্ট্রান্স। লক্ষ্য না করলে কিন্তু হবে না, কারণ আমি কিন্তু একটু আগে দেখাই দিলাম যে পুরো ম্যাপটাকে আমরা একদম ধরে ধরে লাইক একদম ডিটেল করার ট্রাই করি, তাহলে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাতে ক্লিয়ার হতে পারবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে লাইটিং বক্সে যখন ব্যাক অফ দা বলছে, তো তখন আপনাকে চিন্তা করতে হবে ইফ ইউ স্টার্ট ফ্রম হিয়ার এন্ট্রান্স, যতই ভাবে যাচ্ছি আপনি কিন্তু আসলে বিল্ডিং এর অবশ্যই কি ব্যাক সাইডে যাচ্ছেন। আহ এরিনা আপু, লেফট রাইটে কিন্তু যদি গোলমাল পাকায় তাহলে হবে না। আমি এটা কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম, গতদিন এই জিনিসটা নিয়ে আমি মেইনলি ডিসকাস করেছি। এই জন্যই ম্যাপের দুইটা ক্লাস রাখা হয়েছে, যে একটা বেসিক, যে ফার্স্ট ইউ নিড টু লার্ন দ্য বেসিক্স, তা না হলে হবে না। আপনি যখন এই ম্যাপটা পাচ্ছেন, আপনার শুরুরই কিন্তু কাজ যাচ্ছে ভাবে গেলে এটা রাইট, তাহলে এটা আবার রাইট, এটা হচ্ছে কি আবার রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট। লেফটে গেলে আমি যদি চিন্তা করি তাহলে এই দিকে চিন্তা করলে এটা হচ্ছে রাইট, ও হচ্ছে লেফটে। রাইটে ভাবে যদি যেতে থাকি, আবারও হচ্ছে এখানে রাইটে, তাহলে ও আবার রাইটে, ও আবার রাইটে। এটা আপনাকে লিখে ফেলতে হবে। এটা আপনাকে শুরুতেই কি করতে হবে, লিখে ফেলতে হবে। এটা যদি আপনি শুরুতেই লিখে না রাখেন তাহলে তো হবে না, তাহলে ভুল হবেই। এই পুরো ম্যাপে লেফট রাইট ছাড়া আর কিছুই বলে নাই। তো আপনি যদি এইটা লিখে রাখেন, এখন দেখেন অডিও যখন বলবে তখন তো আপনাকে ধরতেও হচ্ছে না, আপনি বুঝতেছেন ডাবল ডোরসে গিয়ে রাইটে গিয়ে রাইটে কি, ডাবল ডোরসে গিয়ে রাইটে গিয়ে লেফটে কি। দেখেন এটা এটা লেফট হবে, আমি রাইট লিখে রাখছি, সরি। তো বুদ্ধি এত রাইট কেন। ওকে, সো যখন আপনাকে পড়ার সময়টা দিচ্ছে, আসলে কি দিচ্ছি, এই সময়টাই দিচ্ছি বা এটাই দেওয়া হচ্ছে, সেটাই যদি ক্লিয়ার করেন তাহলেই হয়ে যাবে। দুইটা ম্যাপ সলভ করালাম, বাট আশা করি আমরা এটা বুঝতে পারছি যে ভোক্যাবুলারি ম্যাপে কঠিন না। কতদিন যা হ্যান্ডআউট দিয়েছে ওখান থেকেই আসবে। জাস্ট আপনি কি কমান্ড বা ডিরেকশনটা ফলো করতে পারতেছেন কিনা, যাদেরটা হয়েছে হয়েছে, দ্যাটস গুড এনাফ। বাসায় এখন আরেকটু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। যারা এখনো লেফট রাইট ক্লিয়ার না, বেসিক ক্লাসটা আবার করেন, বুঝার চেষ্টা করেন যে আচ্ছা কি বলতে চাচ্ছে এবং কি বুঝাতে চাচ্ছে এখানে। ক্যামব্রিজ 11-এ আরেকটা ম্যাপ আছে, টেস্ট 4-এ, ওইটা প্র্যাকটিস করতে পারেন। 12-এ ম্যাপ আছে, 13-এ ম্যাপ আছে। প্রত্যেক ক্যামব্রিজে মোরলেস ম্যাপ আছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ডেভেলপ হয়ে যাবে। এই তো আজকের ক্লাস এতটুকুই লিসেনিং এর জন্য। কোনো কোশ্চেন থাকলে আস করেন, আর আমরা শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ করব। বই থেকে প্র্যাকটিস করবেন। বই কিনে নিবেন ক্যামব্রিজের 11 to 15 আপাতত কিনে নিতে পারেন, এবং সেখান থেকে প্র্যাকটিস করবেন। এবং অডিওটা এভাবে গুগল করলেই হবে। অডিওটার জন্য আমি সিম্পলি গুগল করেছি যে ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 2, করলেই আপনারা পেয়ে যাবেন। নর্মাল স্পিডে। সব করে ফেলবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করে। যত বেশি করবেন, বাট পরে আবার অডিওটা শুনবেন, মিস্টেক থেকে শিখার চেষ্টা করবেন। ক্যামব্রিজ ছাড়া অন্য কিছু থেকে প্র্যাকটিস করা আসলে উচিত না, কারণ ক্যামব্রিজই হচ্ছে একদম অথেন্টিক এবং এক্সাম প্যাটার্নে যায়। এই জন্য ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করার সাজেশন থাকে। লাইক আপনি চিন্তা করেন ক্যামব্রিজেই তো অনেক আছে, এর বাহিরে আসলে প্র্যাকটিস করার প্রয়োজনই কি? আপনি যদি ক্যামব্রিজ 7 থেকেও শুরু করেন, এখন ক্যামব্রিজ 19 পর্যন্ত আছে। সো আপনি যখন হচ্ছে গিয়ে 7 থেকে আপনি যদি চিন্তা করেন 19 পর্যন্ত কতগুলা, 11 থেকে 19 পর্যন্ত এখানে 10টা, এদিক থেকে হচ্ছে কি আবার 4টা, 14টা, 14 × 4, কতগুলা টেস্ট তো এখানেই আছে। এর বাহিরে তো আর হচ্ছে গিয়ে যাওয়ার কোনো আমি প্রয়োজন দেখি না। এতগুলা সলভ করার পর যদি কারো ডেভেলপ না হয়, তাহলে সে আসলে শুধু টেস্টই দিচ্ছে, মিস্টেক থেকে কাজ করে নাই। এগুলো করার পরে অটোমেটিক মানুষের ডেভেলপ হয়ে যায়। 20টার মতো ম্যাপ সলভ করলে আপনার ম্যাপে যদি ভালো করে করেন, বুঝে বুঝে সলভ করলে আর সমস্যা থাকবে না।
নর্মাল স্পিডে প্র্যাকটিস করবেন, এর বাইরে আপাতত দরকার নাই। আগে আগে ডেভেলপ করেন, স্কিলটা ডেভেলপ হোক, তারপরে আপনি চাইলে একটু বেশি করেন। উম বললাম তো যে যত বেশি প্র্যাকটিস করবেন তখন হচ্ছে তত বেশি ডেভেলপ হবে। ভুল হলে কি অডিও দেখবেন কিনা, পুরো টেস্টটা দিবেন, তারপরে হচ্ছে গিয়ে অ্যান্সারটা মিলাবেন, এবং তারপরে যখন দেখবেন একটা দুইটা ভুল হচ্ছে অডিওটা আবার রিপিট করবেন, দেখবেন যে অডিওটা শুনে আপনি বুঝতে পারতেছেন কিনা। সেকেন্ড টাইম অনেক বেটার হয়ে যায়। আমার মনে হয় যে আমি, এই যে আপনার ফার্স্ট টাইম যখন শুনেছেন এবং আমি যখন আবার ছাড়ছি, অনেকে ওইটা কিন্তু ভালো ধরতে পারছেন আগের থেকে, তো সেকেন্ড টাইম আপনি আরো একটা দুইটা কারেক্ট করে ফেলতে পারবেন। তারপরেও যদি আপনার প্রবলেম থাকে তখন অডিও স্ক্রিপ্টটা দেখাটাই সাজেশন থাকবে। হ্যাঁ, আপনাকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে সেটা একটা স্ক্র্যাচ পেপার, আপনি ওইখানে দাগাদাগি করতে পারবেন, এটার জন্যই দেওয়া হয়েছে। জাস্ট অ্যান্সার পেপারটা যে যখন লিখবেন তখন ক্লিয়ারলি লিখবেন। আপনি আপনার কোশ্চেন পেপারে অবশ্যই মার্ক আউট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। Hope everyone got their answers. ম্যাপ আর ডায়াগ্রাম আসলে সেম, এরকমই হচ্ছে কি ইন্ডিকেট করে দেয়। ম্যাপকে আমি কখনো পার্ট 3-তে আসতে দেখি নাই, নট আ সিঙ্গেল ওয়ান। এতগুলা ক্যামব্রিজ যে দেখেছি, আমি কখনোই দেখি নাই যে ম্যাপ পার্ট 3-তে দেওয়া হয়েছে। ডায়াগ্রাম পার্ট 3-তে দিতে পারে, ম্যাপকে আমি এ পর্যন্ত দেখি নাই, কিন্তু হ্যাঁ সলভ করার ওয়েটা একই। বলেছি নর্মাল নর্মাল স্পিড। আপনার কোশ্চেন পেপারটা আসলে তারা ওরকম চেকই করে না, অ্যান্সার পেপারটা চেক করে, তো আপনি দাগাদাগি করলে সমস্যা হবে না। 11 থেকে 15 ম্যাথ প্র্যাকটিস করলেই হবে কিনা, আসলে আপনার কয়টা প্র্যাকটিস করলে ডেভেলপ হয়ে যাবে বা 100% পাবেন, এটা আমি আসলে বলতে পারবো না। এটা কোনো টিচার বা কেউই আপনাকে বলতে পারবে না। আপনি যতটা হচ্ছে গিয়ে সলভ করবেন তত, এবং বুঝে সলভ করবেন, আপনি তত ভালো ডেভেলপ করতে পারবেন। লিসেনিং স্পিডে হ্যাঁ একটু একটু এদিক সেদিক হয়েছে, স্পিডটা একটু হচ্ছে, এটা নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে আসলে। যেমন আমি যখন রিসেন্টলি এক্সাম দিলাম, আই অলসো ফেল্ট যে পার্ট 1 এর স্পিডটা একটু ইনক্রিজ করা হয়েছে। 3 আর 4 আবার আমার কাছে নর্মাল বা সেম স্পিডই মনে হয়েছে। আবার আমাদের আরেক মেন্টর যখন এক্সাম দিয়েছে আমারই, like আমি নভেম্বরে দিয়েছি, সে ডিসেম্বরে দিয়েছে, সে আবার যেটা বললো যে তার এক্সামের দিন স্পিডটা নর্মালি ছিল। সো এটা একটা আসলে কন্ট্রোভার্সি চলতেছে, বাট আমার যেটা কথা সেটা হচ্ছে, ইউ গাইজ আর জাস্ট এট দ্য বিগিনিং। আপনারা এখনো লাইক পুরো এক্সাম প্যাটার্ন জানেন না, বা এখনো আমরা মাত্র শুরু করেছি। এখন এগুলো আসলে কনসার্ন হওয়ার জায়গা না। মানে ইউ গাইজ আর আননেসেসারি থিঙ্কিং অ্যাবাউট অ্যান্ড ওভার থিঙ্কিং অ্যাবাউট দোজ থিংস, যেগুলো আপনি যখন এক্সাম রেজিস্ট্রেশন করে ফেলতেছেন তখনকার কনসার্ন অনেস্টলি। সো এখন আপনার কনসার্ন হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করা। স্পিড নিয়ে পরে হিসাব করলেও দেখা যাবে। স্কিল ডেভেলপ করেন, নর্মাল স্পিডে বোঝার চেষ্টা করেন, দেখেন নর্মাল স্পিডে আপনার স্কোর লাইক 40-30 আপ হচ্ছে কিনা, তারপরে আমরা আসলে স্পিড নিয়ে চিন্তা করবো না। এখন স্কিল ডেভেলপমেন্ট করার সময়, ওই জায়গায় ফোকাস করেন, নট অ্যাবাউট দিস থিংস।